কলেজে যাওয়ার পথে অনেকের নজরে পড়েছে সে। তারপরও অনেক সম্বন্ধ আসতে লাগলো। স্কুলে থাকতে যাদের যাদের টিটকারি শুনতো তাদের অনেকের কাছে প্রেমের প্রস্তাবও পেয়েছে সে। গা গুলিয়ে আসতো তার। প্রতিবেশী রুম্পা আবার বিয়েতে সে হলুদ সেরে পড়েছিল। তিতলি তানসুবার সবাই ছিল সেই হলুদের অনুষ্ঠানে। দূর দূরান্তের অনেক আত্মীয় স্বজন তখন সায়নাকে চিনতেই পারেনি। যখন শুনলো মেয়েটা আশরাফের ছোট মেয়ে, তখন সবাই হা হয়ে গিয়েছিল। লোকে মুখে ফিসফিসও করতে, এটা বলে মেয়েটা আগে দেখতে কেমন ছিল না, পয়সা হওয়ার পর কেমন পাল্টে গেছে দেখ, টাকার কত শোক। সায়নাকে তার মা বাবার অনেক আত্মীয় স্বজনও হুট করে চিনতে পারেনি। গায়ে হলুদে বাড়ির মেয়েদের গ্রুপ ছবি আর ভিডিওগুলো লন্ডনে বসবাসরত তাজদা সিদ্দিকীর কাছেও গিয়েছিল। সেও কৌতূহল হলেও জিজ্ঞেস করেছিল তিতলির পাশে দাঁড়ানো মেয়েটাকে। রওশনারা বলেছিল ওই বাড়ির মেয়ে সায়না। তার কিছু মাস পর তাজদা সিদ্দিকী দেশে এলো। পুরো বাড়ি জুড়ে মিষ্টি বিতরণ হলো। কি হইচই ওই বাড়িতে। সায়না প্রথম দিকে দেখেছিল সেই বদমেজাজি তেতো স্বভাবের তরুণ তাজদা সিদ্দিককে পূর্ণবয়স্ক টকবগে যুবক রূপের চেহারা এসেছে ধার, চোখে মুখে একরকম ঝলক, শরীরের গঠন পুরুষ সুলভ দীর্ণতা। আগের রূপ স্বভাব ছিল, আর এখন প্রভাব বিস্তারকারী ভাবী ভার। চলাফেরা তাকানো, এমনকি চুপ করে দাঁড়িয়ে থাকাতেও কত আত্মগৌরব। অহংকার আর দম্ভের চামড়া মোচড়ানো তাজদা সিদ্দিকীর দৈহিক সৌন্দর্য, আত্মগরিমা আর গর্ব নিয়ে হেঁটে হেঁটে চারপাশটা কৌতূহল নিয়ে দেখছিল। বিশেষ করে তাদের বাড়ির দালানগুলো। হয়তো ভাবছিল এদেরও দালান হয়েছে। সানা একবারও সামনে যায়নি। দাদিমা এসে তাজদা সিদ্দিকের কত নামধার করলেন। মাটি হয়ে গেছে ওই বাড়ির ছেলেটা, এখন আর আগের মতো নেই। আগে তো কাউকে সালামটাও দিত না, এখন সবার সাথে হেসে খেলে কথাবার্তা বলছে। মেয়ে দেখছে তার জন্য। দাদিমা অবশ্য কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলছিল সেদিন, যেটা সানা অনেকটা পরে বুঝেছিলেন। তাদের প্রতিবেশী এক চাচার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে স্টেজে ওঠার জন্য ফুলের ডালা নিয়ে দাঁড়িয়েছিল সে সবার পেছনে, তিতলি তার সামনে। তারা দুজন চাচার বোকামোর কথা বলে হাসাহাসি করছিল। উনি কেকের মাঝখান থেকে গোলাপটা চামচ দিয়ে তুলে কান্নারত ভাইপোর হাতে ধরিয়ে দিয়েছেন কেকের ছবি তোলার আগেই। ক্যামেরাম্যান বকাঝকা করছেন। ঠিক তখনই সায়নাদের পেছনে ছেলেপিলেদের দল এসে দাঁড়ালো। একজন হঠাৎ গলা ঝাড়ালো। সায়না চমকে তাকালো। তাজদা সিদ্দিকও তার দিকে তাকানো। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশ দিয়ে হেঁটে গেল। সেই চাচার বিয়ের সময় মধ্যমানি ছিল তাজদা সিদ্দিকী, কারণ অনেকগুলো বছর পর সে গ্রামে এসেছে। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুবই তীক্ষ্ণ। তারা বুঝে ফেলতে পারে কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে আর কার চোখ লোভাতুর কামুক। পুরো অনুষ্ঠান জুড়ে তাজদা সেদিকে তাকে দেখছিল ঘুরে ফিরে। সায়না সাহস করে তাকালো এটা বুঝতে যে তার মনের ভুল কি না, কিন্তু না, সে যা ভাবছে সেটাই। তাজদা সেদিকে তাকে দেখছে, কপালটা হালকা কুঞ্চিত করে। সে অস্বস্তিতে মানুষের গায়ের আড়ালে আড়ালে দাঁড়াচ্ছিল বারবার। একবার প্যান্ডেলের বাইরে চলে এসেছিল, সেখানেও তাজদা সেদিকে দাঁড়িয়েছিল। ফোনের স্ক্যানে আলো তার মুখে। সায়না দিকে চোখ তুলে তাকাতে সায়না দ্রুত পালালো। তার ঘাম ছুটে গিয়েছিল লজ্জায়, অস্বস্তিতে। বুকের ভেতর মস্ত বড় একটা পাথর উঠে এসেছিল সেদিন। সাধারণত অনুষ্ঠান শেষ হওয়ার আগ অবধি সে কখনো অনুষ্ঠান ঘরে আসেনি, কিন্তু সেদিন অনেক আগে চলে এসেছিল। মা দাদিমা তাকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু সে কিছুই বলল না। ওই রাতে সে একটুও ঘুমাতে পারেনি। তখনও সে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু না। ভেজা চুল ঝেড়ে ছাদে কাপড় শুকানোর সময় ওই বাড়ির ছাদে হাঁটতে থাকা ছায়াটা তাকে আরও স্পষ্ট করে দিয়েছিল সবটা। পুকুর ঘাটে কাপড় ধুতে গেলে সময়ও সে দেখেছিল ছায়াটা। এমনকি ঘর থেকে উঠোনে বের হলেই যেন চোখ দুটো তাকে ঘিরে ধরত। সে তাজদা সিদ্দিকী বাজে চাউনি থেকে বাঁচতে পালাতে কতবার হুঁচট খেয়ে পড়েছে তার হিসেব নেই। একটা মানুষ শুধু দূরে দাঁড়িয়ে থাকে কৌতূহল দৃষ্টিতে দেখছে, এটাই যথেষ্ট ছিল তার রাতের ঘুম হারাম করার। কি লজ্জা, কি গা গুলানো বিচ্ছিরি অনুভূতি। ওই ধরনের কিছু ভাবতে গেলে মনে হতো দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাজদা সেদিকে সামনে দাঁড়াবে, ব্যাপারটা কতটা জঘন্য। যার চোখে চিরকাল ঘৃণা দেখেছে সেই চোখে অন্য কিছু কতটা অস্বস্তিকর। নিজের সৌন্দর্যকে বাহবা দিয়েছে সে। এই সৌন্দর্য তাকে কত মানুষ চিনিয়ে দিল, কত মানুষের কত রূপ দেখিয়ে দিল। অন্য নাম্বার থেকে আসা কল, মেসেজ সব তাজদা সিদ্দিকেরই ছিল। নাম্বারটা কোথায় পেয়েছিল কে জানে। শুরুতে একবার কল রিসিভ
করেছিল সে। গলা ঝাড়া শব্দ পেয়ে ফোনটা ছিটকে পড়েছিল হাত থেকে। মেসেজে আর কলগুলো দেখলে তার হাত পুরো কাঁপুনি ছুটত। কি দুঃসাহস ওই লোকটার! সে ভাবে কি করে শাইনা তার সাথে ফোনে কথা বলবে? টাকা দিয়ে মন কেনা যায় নাকি? কি জঘন্য! তাজদা সিদ্দিকী অনেকবার তার সাথে কথা বলতে চেয়েছে। শায়না পালিয়ে পালিয়ে থেকেছিল। বিয়ের প্রস্তাব পাঠাবে এই ব্যাপারে সে নিশ্চিত ছিল, আর সেটাই হয়েছে। যারা মানুষকে টাকা সৌন্দর্যের দাড়িপাল্লা দিয়ে মাপে, সেই ছোট লোকদের বাড়িতে বউ না হয়ে আসার জন্য আল্লাহর কাছে দুহাত তুলেছিল সে। কেন কবুল হয়নি কে জানে। যে লোকটা তার অভাবগ্রস্ত নিরীহ রূপটাকে ঘৃণা করেছিল, সেই লোকটা তার সৌন্দর্যে ঘায়েল হয়ে বিয়ে করেছে। ভবিষ্যতে সে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। তখন তাজদা সিদ্দিকী গমগমে গলায় বলল, শায়না মমতাজ, কথা বলো, নয়তো তাকাও। আমি কি বলছি শুনতে পাচ্ছ? শায়না অল্প করে তাকালো। এই চেহারা কোনো মায়াদয়া নেই, অপদমস্তক কঠিন, শক্ত ঠোঁট দুটো কঠিন ভাব বলে দেয় কতটা রুক্ষভাষী এই লোক। এই লোকটা পুরো পৃথিবীর সমস্ত সুখ পায়ের কাছে এনে দেবে বললেও তার ক্ষত মুছবে না, তার মন বসবে না। না, এই হিংস্র চেহারাটার দিকে তাকালে মন গমলে কখনো? অতি জঘন্য, অতি নিঃশিংস এই লোক। সে চোখ সরিয়ে নিল। তাজদার বলল, আমার সাথে সহজ হও, তাকাও আমার দিকে। এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। শায়না একদম তাকালো না। তার এত অস্বস্তি, এত ছটপটানি দেখেও লোকটা সামনে থেকে সরল না। এদের কাছে অন্য কোনো অসুবিধা, ছটপটানি, অস্বস্তি এইসব কোনো ব্যাপারই নয়। বরং তাকে কোলে তুলে নিল আচমকায়। শায়না রেগে মেগে তাকালো। তাজদা তাকে বুকের কাছে ধরে রেখে তার মুখের দিকে তাকিয়ে বলল, পুরনো কথা ভুলে যাওয়ার জন্য হলেও আমার দিকে তাকাও। আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করব না, আমাকে খেপাবে না। আমি আগের মতো না থাকলে খুব ভালো মানুষ হয়ে যায়নি। আমি মানুষকে মাথায় তুলতে জানি, আবার মাথা তুলে আছাড়ও মারতে জানি। আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করবে না, তাকাও আমার দিকে। শায়না অনেকবার তাকিয়েছে তার দিকে, কিন্তু মনের চোখ দিয়ে তখনই একটা ভয়ঙ্কর, অতি কুৎসিত, বিকৃত, বিরল, অমানুষের মতো চেহারা তার চোখের পাতায় ভেসে উঠল। কি করে সে বোঝাবে? কারো দিকে তাকানোর জন্য ওই চেহারা একটু মায়াদয়া, মানবিক ছাপ থাকা লাগে, যা তাজদা সেদিকে নেই। মানুষের মুখের আদলে বোধ হয় এত সময় স্বভাবের ছায়া পড়ে, মনের রং এবং লেগে থাকে চোখের কোণে, ভুরুর রেখায়, ঠোঁটের বাঁকে। হাজার চেষ্টা করলেও নিজেকে আর বোঝাতে পারে না শায়না। পছন্দ হয় না, তাকাতে ইচ্ছে করছে না। কি পরিমাণ ঘৃণা জমে আছে তার ভেতর, ভাবলেই নিজেকে অবাক লাগে। তাজদা সিদ্দিকীর মুখটা মনে পড়লেই বুকের ভেতর একটা গা গোলানো অনুভূতি হয়, এক ধরনের বিক্ষোভ, একরাশ বিতৃষ্ণা। আর 10 জনকে নিয়ে যেমন রাগ বা বিরক্ত হয়, ওটা ঠিক সেরকম না, অসহ্যকর একটা অনুভূতি। সে নিজেই পালিয়ে বেড়ায় এই অনুভূতি থেকে। সে কখনো ভাবেনি তাজদা সিদ্দিকীর প্রতি নিজের ঘৃণা যেন একটু কমে। সে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। সে আর পারছে না, তার মাথায় আর কুলোচ্ছে না। না সে ঘৃণা করে শান্তি পাচ্ছে, না সে তাজদা সিদ্দিকীর প্রতি মন বসাতে পারছে। মাঝপথে দাঁড়িয়ে নিজের এই অসহায়ত্ব, দগ্ধ সব কিছুর প্রতি বিরক্ত হয়ে উঠেছে সে নিজেই। তাজদা তাকে বিছানায় বসিয়ে দিল। তার সামনে বসে হাঁটতে দেখে নিজেই বলল, সকালে যদি কেউ জিজ্ঞেস করে এইসব কাটাছেঁড়া কেন হলো, তখন কি হবে? শায়না চুপ করে রইল। তাজদা তার দিকে তাকাতেই শায়নাও তাকালো। কিছুক্ষণ নীরব মুহূর্ত পেরিয়ে গেল। আমি কি খুব খারাপ? প্রশ্নটা শায়না কেমন চমকে গেল। সে ইচ্ছে করেই উত্তর দিল না। তাজদার কঠোরভাবে বলল, আনসার মি, তুমি আমার সাথে মন খুলে কথা না বললে সহজ হবে কিভাবে? কথা বলছো না, তাকাচ্ছ না, কাছে থাকতে দিচ্ছ না, আগেও পালিয়ে পালিয়ে থেকেছ। সমস্যা কি বলবে? তোমার কোনো ধারণা আছে তোমাকে বিয়ে করতে গিয়ে আমার কত কিছু ফেস করতে হয়েছে? তুমি একরকম করতে থাকলে সবাই আরও পেয়ে বসবে আমাকে, কারণ আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি? আমার মান সম্মান শেষ করার পায়তারা করছো? সোনা চোখে চোখ রাখলো। এক নিঃশ্বাসে বলল, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। আপনার স্পর্শ তো বহুদূর, আপনার ছায়াও আমি ভয় পাই। আমি হয়তো দেখেন না, কিন্তু আমি সত্যি ভয় পাই। এই যে আপনি আমাকে ধরেছেন, এতেই আমার গা গুলিয়ে আসে। অহংকারী চেহারাটাতে আমি আমার জন্য নিখাত কিছু দেখি না। কথাগুলো বলার সময় শায়নার গলা
কাঁপছে, হাতের আঙ্গুল পা কেমন টান টান হয়ে উঠেছে। আপনি আমার সামনে বসে আছেন, এটা ভাবতেই বসলেই আমার কেমন জানি লাগে। আপনি আমার গায়ের উপর নিঃশ্বাস ফেলবেন না। আপনি বাজেভাবে তাকান। আপনাকে আমার ভালো লোক মনে হয় না। তাজদা সিদ্দিকী বলল, আমি সবসময় তোমার দিকে বাজেভাবেই তাকাবো পরমিস। শায়না দাঁত চিবিয়ে নিজেকে ছাড়িয়ে বলল, বকাঠে। ইয়েস আই অ্যাম। শায়না শুয়ে পড়ল বিছানায়, গায়ের আঁচলটা জড়িয়ে নিতে নিতে বলল, আপনার চেহারাটা আমি সহ্য করতে পারি না। এটা আমার দোষ নয়, আপনার চেহারার দোষ। তাজদার এক ঝাটকায় তাকে নিজের দিকে ফিরিয়ে এনে তার মুখের উপর ঝুঁকে পড়ে বলল, দোষ তোমার চোখের, আমি সুন্দর, তুমি মনের চোখ খুলে দেখো। শায়না অবাক চোখে তাকিয়ে বলল, আপনার পিরিত দেখে তো আমি অবাক হচ্ছি। মনে এত প্রেমের বাতাস লাগলো কবে থেকে? বাপ রে বাপ, সিনেমার নায়ককেও হার মানাবেন। তাজদার বলল, আমি বিয়ে করেছি বলে ঠিকাই করিনি, তোমাকে আমি বিয়ে করেছি এটাই বেশি। আপনি আমার মতো ভালো জীবনসঙ্গী পেয়েছেন এটাই বেশি। বলে সেনা সরিয়ে দিল শক্তপোক্ত শরীরটাকে। কথায় কথায় গায়ের উপর উঠে আসে, বাজেভাবে ছুঁয়ে দেয়, বেয়াদব। তাজদা সেদিকে তো অপমান সওয়ার মতো লোক নয়। চোটপাট দেখে দরজা খুলে হনহনিয়ে বেরিয়ে যাচ্ছিল। শায়না বলল, ইগো খুব ব্যথা পেয়েছে। দরজা খুলে গেছে ততক্ষণে। তাজদা সেদিকে থেমে গেল দরজা একটা ধরে রেখে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ভেতরে ঢুকে ধপাস করে আবার দরজা বন্ধ করে দিল। শায়না পায়ের নিচ থেকে কাঁথা টেনে নিয়ে নিজেকে লাশের মতো পেঁচিয়ে নিয়ে লম্বা হয়ে শুয়ে থাকলো। হাতটা ব্যথা করছে। তাজদা সেদিকে বিছানার পাশে দাঁড়িয়ে হতাশ হয়ে বলল, লাশের সাথে সংসার? শায়নার জবাব এলো, আমার লাশও আপনার সাথে সংসার করবে না। শায়নার হাতের কাটা ছেঁড়া দেখে আনোয়ারা বেগম কপাল কুঁচকে ফেললেন। মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলেন, হাতে কি হয়েছে? শায়না মাথা নিচু করে ধরা গলায় বলল, কাল চুড়ে পড়েছিলাম, ভেঙে গিয়ে কাজ বিঁধে গিয়েছে। আনোয়ার বেগম সহজে বিশ্বাস করে ফেললেন। মুখ নরম করে জানতে চাইলেন, তাজ কিছু দেয়নি রাতে? চেন দিয়েছে। চেইন আর লকেটটা আনোয়ারা বেগমকে দেখালেন সে। তিনি লকেটটা সে বললেন, নিশানের সময় বৌমা নিজের চেনটা দিয়েছিল তোমায়। এটা যখন পেয়ে গিয়েছ তখন তোমার শাশুড়ির চেন শাশুড়িকে দিয়ে দিও। হঠাৎ তাজদার ঘুরে ঢুকলো, চোখে চোখ রেখে না তাকিয়ে আর চোখে দেখে নিল শায়নাকে। আবার দৃষ্টি ফিরিয়ে নিল দাদিমা দেখে। ঠান্ডা গলায় বলো, চা দিতে আজ এত দেরি কেন? দাদিমা মুখ টিপে হেসে বলেন, চা তো এবার তোমার বউ বানাবে। কাবাট খুলতে খুলতে তাজদার জবাব দিল, বউয়ের হাতে চা খাওয়ার জন্য সবাই বসে আছে? নতুন বউয়ের হাতে চায়ের জন্য অপেক্ষা করলে ক্ষতি কি? তুমি কি অবস্থা করছো ওর? তাজদা তখন ঘাড় ঘুরিয়ে তাকালো, কপালে ভাঁজ করে বলল, কি করেছি? তোমার বউয়ের হাত কেটেছে। তাজদার ঠোঁট গোল করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ও শোনো, তোমার বউ কিন্তু আজ নায়র যাবে। তাজদার কপাল কুঁচকে তাকালো শায়নার দিকে, কৌতুক মাখা কণ্ঠে বলল, বিয়ে হতে না হতেই নায়র? ও মা, বউ বাপের বাড়ি যাবে না? তাজদার কাটকায় উত্তর দিল, উকি দিলে বাপের বাড়ি দেখা যায়, আবার কিসের নায়র? দাদিমা শায়নার দিকে তাকিয়ে বললেন, দেখো কি বলে তোমার বর। শায়না চুপচাপ বসে রইল। দাদিমা তাজদারকে জিজ্ঞেস করলেন, তোমার বউ তোমার সাথে কথা বলে? তাজদার বলল, আল্লাহর রহমতে এখন বলে। দাদিমা হেসে বললেন, আল্লাহর রহমতে? সে অনেক কথা। আর সন্ধ্যায় নিয়ে যাচ্ছ ওকে? তুমি আবার কোথাও যেও না, রাতে শ্বশুরবাড়িতে যাবে, জামাই আদর খাবে। তাজদার হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, আদর? এত আদর কে করবে? শায়না মুখ ফিরে বসে রইল। দাদিমা হাসতে হাসতে বলল, তুমি খাবে? শায়না চলে আসো। শায়নাকে নিজের পেছন পেছন আসতে বলে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। তাজদার চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল দরজা দিকে। তারপর হঠাৎ একটা তুড়ি বাজালো শায়নার দৃষ্টি আকর্ষণ করতে। শায়না ধীরে তাকাতেই তাজদার আঙুল তুলে বলল, বিকেলে যাবে, কাল সকালে চলে আসবে। শায়না শুধু তাকিয়ে রইল তার দিকে, চোখের চাহনি স্থির। সেই চাহনি থেকে দৃষ্টি সরিয়ে নিল তাজদার সেদিকে। এড়িয়ে গেল কি? শায়নাকে নায়র দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল রান্নাঘরে। রীতি অনুযায়ী বউকে নায়র দেওয়ার সময় ভাতও দিতে হয়, সাথে সাথে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। সেগুলো আবার প্রতিবেশীদের ঘরেও বিলি করে। বউ 2-3 দিন বাপের বাড়িতে থাকবে, ওই বাড়িতে জামাই আদর হবে। তিতলির সামনে শায়না রান্নাঘরে চলে এলো। এসে দেখলো আসর জমেছে সেখানে। তবে দেখা মাত্র রওশনারা বলল, সবাইকে চা করে দাও।
পানি গরম হয়েছে। সায়না গ্যাসের চুলার সামনে গিয়ে দাঁড়ালো। ফুটন্ত গরম পানিতে চা পাতা দিল, দুধ চিনি দিয়ে শেষে লিকার ঢেলে দিল। সবাই আর চোখে তার কাজ দেখছে। তৌসিফের মা হঠাৎ বলে উঠল, তোমার হাতে আরেকটা আংটি কোথা থেকে এলো? সায়না লিকার ঢালছিল দুধ চিনির মধ্যে। হাতের উপর অল্প করে লিকার পড়ে গেল হাত ফসকে। রওশনারা কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। সায়না হাত মুছে নিয়ে কিছু বলার আগে ফুপু বলল, মনে হয় তাজদারকে ওকে দিয়ে দিয়েছে, ওই তো স্বর্ণ পড়াবে না। সায়নাকে আর কিছু বলতে হলো না। কাপে চা ঢেলে সবাইকে খেতে দিল সে। রওশনারা বলেছে চিনি আন্দাজ করে দিতে। সায়না চিনি কম দেয়নি, বেশিও দেয়নি, তবু ভয়ে ভয়ে ছিল। কেউ কিছু ভালো খারাপ বলে কিছু বলল না। তানচুবার চা খায় না। সে নাস্তায় ট্রে রেখে সবার যাওয়ার সময় সায়নার দিকে তাকালো এক পলক, তারপর আবারও ঘর ছেড়ে বেরিয়ে গেল। রওশনারা কাজ করতে করতে সায়নার উদ্দেশ্যে বলল, তাজদার বোধহয় তোমার পাসপোর্টের ব্যাপারে কথা টথা বলবে, আজ বাদে কাল। যদি বলে তাহলে বলে দিও তোমার ভাইয়েরা তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে বলেছে। সায়না ব্যাপারটা সহজে বুঝলো না। যখন বুঝলো তখন বলল, এখনও তো দ্বিতীয় বর্ষে ভর্তি হয়নি। সেটাই তো বলছি, ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো হলে মাস্টার্সে ভর্তি হবে। বলবে তোমার ভাইয়েরা এটাই বলেছে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ। এবার ঘরে যাও, কাপড় চোপড় সুটকেসে নিয়ে নাও। সায়না ঘরে আসা মাত্র দেখলো সায়েদা বেগম ফোন করেছে। সে ফোন রিসিভ করে বলল, তোকে নায়র দেওয়ার কথাবার্তা বলছে না? সায়না বলল, বিকেলে দেবে। সায়েদা বেগম জানতে চাইলো, রাতে তাজদার আসবে না? জানি না সেটা। সবাইকে চা করে খাইয়েছিস? হ্যাঁ। তোর নাকি সেকেন্ড ইয়ারে ভর্তি, কালকে একেবারে ভর্তি হয়ে তারপর ওই বাড়ি যাস। সায়না বলল, কে বলেছে? শাওন বলল, কালকে নাকি নোটিশ দিয়েছিল, তোকে জানায়নি, তুই দেখিসনি? না। সমস্যা নেই, ডেট তো পিছিয়ে যায়নি। আর কিছু বলবে? তোকে ওখানে কেউ কিছু বলেছে? সায়না আবার রেগে গেল। বলবে যেন বিয়ে দিয়েছ, এখন এত সব জেনে কী হবে? মরে গেলেও আমি তোমাদের বলবো না কিছু, যখন তখন ফোন দেবে না, রাখো। রাগ করছিস কেন? আচ্ছা রাখ। সায়না ফোন কেটে দিয়ে বসে রইল। তাজদার ঘরে এসে গলা ঝাড়ল। সায়না তাকাতে তার দিকে তাকিয়ে চেয়ারে বসতে বসতে তাজদার বলল, জন্ম সনদ এনআইডি কার্ড লাগবে, নিয়ে আসবে কাল। সায়না মৃদু স্বরে বলল, কাল আমার অ্যাডমিশন, সেকেন্ড ইয়ারের, পরশু আসবো। তাজদার কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ বলল, এতে পরে কি হবে? সায়না তার সাথে তর্কে গেল না। তাজদার তার উত্তর না পেয়ে তুড়ি বাজালো, ও হ্যালো। সায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, মাস্টার্স করার ইচ্ছে আছে আমার। তাজদার ভয়ঙ্কর রেগে গিয়ে বলল, সেটা বিয়ের সময় বলা হয়নি কেন? আর কোনো পড়ালেখার দরকার নেই। সায়না অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, বিয়ের সময় আমাকে বলা হয়েছে পড়াশোনা করতে দেওয়া হবে। তাজদার রকিং চেয়ারে গায়ে লিয়ে দিয়ে মেজের দিকে কঠোর দৃষ্টি নিবদ্ধ করে বলল, আর পড়াশোনা দরকার নেই, আমি আমার সাথে নিয়ে যাব। কথা না শুনলে নায়র যাওয়াও দরকার নেই, এই মাসে একবার ওই বাড়িতে যাবে, কথা ফাইনাল। সায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, আমি আর যাব, কাল অ্যাডমিশন নেব, পরশু এখানে আসব। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। তাজদার তার দিকে তাকালো, চেয়ে রইল এক দৃষ্টিতে। সায়না সুটকেস গোছাতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ তার দিকে তাকালো। তাজদার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অ্যাডমিশন নিতে দেবো না পরমিস। সায়না কড়াভাবে বলল, অ্যাডমিশন নিতে না পারলে আমি এই বাড়িতে জীবনে পা রাখবো না পরমিস। তাজদার সেদিকে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সায়না তার দিকে তাকিয়ে আছে, চোখে রাগ ক্ষোভ। সায়নার দিকে এগিয়ে এলো সে, সুটকেস টেনে নিল, ফেলে দিল মেঝেতে। সায়না একটু পেছিয়ে হেলে বসলো। বিছনায় এক হাতের ভর রেখে তার দিকে ঝুঁকে এসে তাজদার বলল, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর সমর্থ আছে লন্ডন যাওয়ার, বেশি পেয়ে গেছো বলে উগড়ে দিচ্ছ। কুত্তার পেটে ঘি হয় না, কথাটি এমনি এমনি বলেনি দেখছি। সায়না তার মুখের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কুত্তা কখনো ঘি খেতে যায় না, যদি ঘি কুত্তাকে গিলতে বাধ্য করা হয় তখন সে উগলি দেবেই। গায়ের উপর ঝুঁকে পড়া ছাড়া কথা বলতে পারেন না? আপনার সাথে কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার, এবার সরে যান। তাজদার সরল না। সায়না কপাল কুঁচকে চেয়ে রইল। আজব তো। তাজদার বলল, রাজি হয়ে যাও।
আর কোনো পড়াশোনা দরকার নেই। ন্যাশনালে পড়ে তুমি করবেটা কি? আমার জীবনে ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আপনি আমাকে বিয়ে করেছেন, কিনে নেননি। আপনার কথা শুনতে আমি বাধ্য নই ভাই। তাজারের কপাল আরও কুঁচকে গেল। ভাই, এতদিন পর সম্বোধন, তাও ভাই! সায়না বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সরুন। তোমার সাধ্য থাকলে সরাও। সায়না একটানে তার শার্টের একটা বোতাম ছিঁড়ে নিল।